দিয়ে ক্লাস করতে হবে। তো এখন আজকে আমরা প্রথম ক্লাস হিসেবে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করব, এবং যারা অনেকে বাসায় যে ইনস্টল করবেন সমস্যা যেন না হয় যেন আমি দেখাই দিতেছি। প্রথমে আমরা সফটওয়্যারটা খুঁজে বের করতেছি আমাদের কোন ফোল্ডারে আছে। তো অলরেডি দেখতে পাচ্ছি অ্যাডোবি ফটোশপ CS6 এই ফোল্ডারটাতে আছে। তো আমরা ইনস্টল করব কিভাবে একটু খেয়াল করেন। এটাতে আসার পরে একদম নিচের দিকে দেখেন রেড কালার, বা আপনার থাম্বনেলটা এইভাবে থাকতে পারে, যেভাবে থাকুক না কেন সেট আপ যে রেড কালার ছোট্ট আইকনটা আছে ওইটাতে আপনি ডাবল ক্লিক করবেন। একটু মনে রাখতে হবে, এই ইগনোর আসলে তো ইগনোর করবেনই, মনে রাখতে হবে যে কোনোভাবেই আপনার পিসিতে যেন ওই মুহূর্তে নেট কানেক্ট না থাকে। যদি কেবল কানেকশন থাকে রাউটার ডিসকানেক্ট করতে হবে, বন্ধ করতে হবে। আর যদি ওয়াইফাই কানেক্ট থাকে জাস্ট ওয়াইফাইটা ডিসকানেক্ট আমার মতো করলেও হবে। মানে মূল কথা হচ্ছে নেট যেন কানেক্ট না থাকে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন, MS ওয়ার্ড, নেট ব্রাউজার, অন্য অন্য কোনো সফটওয়্যার একটাও যেন রানিং না থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে, রানিং থাকলে এই অ্যাপসটা ইনস্টল হইতে অনেক বেশি সময় লাগবে। অনেক সময় শেষ মুহূর্তে 90% যাওয়ার পরেও অনেক সময় ফেরত চলে আসে, হয় না। তো আশা করবো আপনারা এটা মেনটেন করবেন। আর কোনো সমস্যা নেই। এখন আপনি বলেন তো, ডাবল ক্লিক করার পরে ইগনোর আসছে, ইগনোর দিলাম, এখন এই স্ক্রিনটা আসছে, কোনটা হবে? এখানে একটা বলতেছে সিরিয়াল নাম্বার, যারা টাকা পে করে কিনছে এদের সিরিয়াল নাম্বার আছে। আমরা যারা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করি নাই আমাদেরও নাই, সিরিয়াল নাম্বারও নাই। আমরা করবো হচ্ছে ট্রায়াল। লাস্ট লিখছে কি, ফর এ লিমিটেড টাইম। তো লিমিটেড টাইম মানে হচ্ছে 30 দিন। আজকে ইনস্টল করলেন না, কালকে ওপেন করে দেখবেন 29, পরশু 28, এরপর দিন হচ্ছে 27, একদিন করে কমতে থাকবে। 30 দিন কভার হওয়ার পরে শেষ। তো আমার কথা হচ্ছে যারা বাসায় এই সফটওয়্যারটা আমি এখন অ্যাক্টিভ করা দেখাই দিব, কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন না যারা, তারা এই কষ্ট আমাকে দিয়েন না স্যার, কাজ করতে পারছি না। কারণ আমি জানি অ্যাক্টিভ না করতে পারলেও 30 দিনের মেয়াদ তো আছে ভাই, 30 দিনও আপনি কাজ করতে পারবেন। তো 30 দিনে আপনার যথেষ্ট। এরপরে আমি অ্যাক্টিভের অবস্থা দেখাই দিব, কিন্তু তারপরে আমি এখনই দেখাই দিতেছি। কিন্তু অনেকে আসে না যে আমি অ্যাক্টিভ করতে পারি না, সফটওয়্যারটা সেট আপ দিলে ট্রায়াল আসলেও কিন্তু আপনি পূর্ণ 1 মাস কাজ করতে পারবেন, ঠিক আছে? তো ওই ট্রায়ালের দোহাই কেউ কাজ বন্ধ করবেন না। আসলে আমরা ইনস্টল করতেছি অ্যাকসেপ্ট। এখানে দেখেন দুইটা সফটওয়্যার শো করতেছে, একটা 64 বিট আর একটা হচ্ছে কোনো কিছুই না। আমরা 64 বিটটাই কি করব, ইনস্টল করব। এই হচ্ছে ইনস্টল। তো ইনস্টল করতে কারো হয়তো 5 মিনিট, 7 মিনিট, এমনকি 15-20 মিনিটও লাগতে পারে। তো ওই সময়টা আপনি দিবেন যতক্ষণ লাগে ইনস্টল হোক। ইনস্টল এখন যখন শেষ হবে, এখন একটা মূল কাজ আছে। মূল কাজটা হচ্ছে আপনাকে এখানে থাকা যে ফোল্ডার দেখতে পাচ্ছেন ক্র্যাক, এই ক্র্যাক ফোল্ডারটাতে ঢুকবেন। এবং যেহেতু আমরা 64 ইনস্টল করছি, 64 ফোল্ডারে থাকা যে ফাইলটা সেটা আমরা কপি করব, এবং আমরা চলে যাব স্টার্ট বাটনে এবং খুঁজে বের করব কোথায় আছে অ্যাডোবি ফটোশপ CS6, এবং ওইটার মধ্যে মাউসের রাইট ক্লিক, মোর, ওপেন ফাইল লোকেশন। এখানে একটা তথ্য আপনাদের শেয়ার করি, এই ওপেন ফাইল লোকেশনটা কারো কারো উইন্ডোজের মধ্যে এই স্ক্রিনে আসতে পারে। তো আপনার এই স্ক্রিনে আসলে আপনি এখান থেকে ঢুকবেন, আমাদের আসছে একটু ভেতরে, আমরা ওখান থেকে ঢুকবো। মূল কথা হচ্ছে ঢুকতে হবে কোথায়, ওপেন ফাইল, ওপেন ফাইল, ঠিক আছে? ঢুকলাম। ঠিক এই স্ক্রিনটা আপনার ফুল স্ক্রিন করব। করার পর আপনারা দেখেন যে অ্যাডোবি ফটোশপ CS6টা সিলেক্ট হয়ে আছে। এটাকে আমরা সিলেক্ট করছি, ওই উইন্ডোটা আসার পর সিলেক্ট হয়ে আছে, তাই না? আমরা এই সিলেক্ট থাকা অ্যাডোবি ফটোশপ আইকনের মধ্যে আবারও রাইট ক্লিক করব এবং ওপেন ফাইল লোকেশন দিব। কয়বার করলাম? 2বার। এই হচ্ছে এক্সাক্ট লোকেশন। এবং এখানে আপনি রাইট ক্লিক, ওই যে কপি করে নিয়ে আসলেন 64 ফাইল, পেস্ট করবেন। বলতেছে এমন একটা ফাইল আগে আছে, রিপ্লেস মানে তো আগে আছে বলতেছে, আগে থাকলে কিছু করার নেই। এনি হাউ রিপ্লেস এবং কন্টিনিউ করতে হবে, মানে আপনাকে এখানে এটা পেস্ট করতে হবে। এই ফাইল পেস্ট করার মাধ্যমে আপনার ফটোশপ CS6টা আনলিমিটেড টাইমের জন্য অ্যাক্টিভ হয়ে গেল, যেটা আপনার পেড ভার্সনের যে ফ্যাসিলিটি যা যা সুবিধা সব পাবেন আপনি। যারা এই পেইড করতে পারবেন না তাদেরও টেনশনের কারণ নেই। আবারও বলতেছি 30 দিন ট্রায়াল আছে ভাই, আপনি 30টা দিন না ব্যবহার করেন, অন্তত 20 দিন ব্যবহার করেন, তো এরপরে সমাধান করবো না, আবার সমস্যা নেই। এই হচ্ছে 32 বিটও এখন চলে না, একটা সময় অনেক আগে উইন্ডোজের মূলত এই যে 32 বিটের ব্যাপারটা আমি একটু বলে দিই। দিস পিসি প্রপার্টিজে আসেন, এখানে হ্যাঁ সেটাই বলতেছি। দিস পিসি প্রপার্টিজ আসার পরে এখনকার যত উইন্ডোজ আমরা দেই, উইন্ডোজের সিস্টেম টাইমই থাকে 64 বিট, এবং সবাই 64 বিটে এখন ইনস্টল করে। যদি আপনার 32 বিট উইন্ডোজ হয়ে থাকে তাহলে আপনি 32 বিট ইনস্টল করবেন, বুঝতে পারছেন না? এই আর কি। এবং 32 বিটের ক্র্যাক ফাইল আমাদের কাছে আছে, দেখলে নিচে কোনো অসুবিধা নেই। আমরা ফটোশপের ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব। তার আগে আপনারা আমাকে ছোট করে বলেন এই বারটার নাম কি?
টাস্ক বার, তাই না? তো কোনো সফটওয়্যার যদি ওপেন থাকে এবং সেটা যদি মিনিমাইজও করি, বুঝতে পারেন আপনারা যে ওপেন আছে নাকি এক্সিট করা আছে? এখন মিনিমাইজ করা আছে নাকি এক্সিট করা আছে? মিনিমাইজ করা আছে। এই যে চারটা আমার বলে দিতেছে যেটা ওপেন আছে, এক্সিট না, আর বাকিগুলো এক্সিট করা আছে। এইখানে এই জায়গাটার নাম বলতেছে টাস্ক বার। তো এখানে আপনারা আইকন আনতে পারেন, মানে এখানে আনাকে কি বলে জানেন? পিন করা। থ্যাংক ইউ। পিন করা। যে কোনো আইকন যখন আপনার বারবার প্রয়োজন হয় যে কোনো সফটওয়্যার, আমরা কি করি? রাইট ক্লিক, পিন টু টাস্ক বার। এই যে পিন টু স্টার্ট না, পিন টু টাস্ক বার। এই যে দেখেন এখানে চলে আসবে, শেষে চলে আসছে। এখান থেকে আবার ফেলবেন কিভাবে প্রয়োজন না হলে? ওইটার মধ্যে আবার রাইট ক্লিক, আনপিন। এখানে আনার উদ্দেশ্যটা কেন বললাম? কারণ আমরা গ্রাফিক্সে শুধু ফাস্ট না, সুপার ফাস্ট কাজ করতে চাই। তো আপনাদের একটা কথা শেয়ার করি, এটা যারা এমএস ওয়ার্ড করে, যদি আমি এমএস ওয়ার্ডের ক্লাস এই প্রতিষ্ঠানে আমার ইতিহাসে মানে একবার না দুইবার নিয়েছিলাম 2012-13 সালের দিকে, এরপরে কখনই নেওয়া হয় না। তো আমার একটা ভিউ আর কি। তো অনেকেই দেখি স্টুডেন্টরা আমাদের এমএস ওয়ার্ডে যারা ভর্তি হয়, এখানেও কয়েকজন আছেন, খুবই তাড়াহুড়া করে লিখতে চায়। তাদের স্যারে টাস্ক দিছে ASDFG কোলোনেল কে জে, ওরা স্যার একটু গেছে হারমোনি বাজাইতেছে এভাবে, এরকম করে। এরকম করলে আপনার গতি বাড়বে, গতি তুটবে না। আপনি মনে রাখতে হবে আপনাকে যে আমি নতুন, এই কথাটা সবসময় নিজের মাথার মধ্যে খালি বারবার ঢুকাবেন। কি আপনি? আপনি নতুন। আপনার কাজের পারফেকশন আসবে না, আপনার কাজে মারাত্মক ধরনের সমস্যা থাকবে, আপনার কাজ করতে অনেক সময় লাগবে, আপনার কাজের গতি হবে খুবই স্লো। এটা মাথায় রাখবে যে আমি নতুন, আমার এইগুলো হবে। মানে আপনি ASTFG এভাবে আপনি করবেন। এটা কোনো ওরকম স্পিড মিটার নাই যে আপনি এইভাবে করলেই ফাস্ট হবে। আপনি যত বেশি আস্তে করবেন তত ফাস্ট একসময় হবে। আর এখনো যদি আপনি করতে পারেন আমার মতো করে খুব করে এটা তো অনেক দিন করার পরে হয়েছে, আপনারও অনেক দিন হলে আমার চেয়ে বেশি স্পিড হবে। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আপনারা কেউ হুড়োহুড়ি করবেন না, তাড়াহুড়ো করবেন না, গতি বাড়ানোর ইচ্ছাকৃত চেষ্টা করবেন না। আপনি নতুন, আপনার কাজে গতি কম থাকবে, আপনি খুবই ধীরে ধীরে করবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। বুঝতে পারছেন? এটাই দেখবেন একটা পর্যায়ে আপনাকে এমন একটা স্পিড এনে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ স্পিড তো বোঝা যায় না যে কালকে 2 ছিল আজকে 3 হয়েছে। এটাকে হার্টের স্পিড আমরা সফটওয়্যারতে মেনটেন করতে পারি। কাজ করার স্পিড হচ্ছে যখন আপনি কন্টিনিউ কাজ করবেন, তখন আপনি নিজে থেকেও না বুঝলে অন্যরা বুঝতে পারবে, আপনি নিজেও একসময় ফিল করবেন। ঠিক আছে? তবে এটা আজকে করবেন না, কালকে করবেন না, এটা আসলে কখন করবেন অনেক দিন পরে, এটার কোনো ডেট নেই। আপনারা আস্তে আস্তে করতে থাকেন, এটা হচ্ছে কথা আর কি। তো যাই হোক, আমরা এটা মাথায় রাখবো এবং আমরা এখন ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব। ফটোশপের একদম লেফট সাইডে থাকা লম্বা যে বারটা আছে, এটার নাম হচ্ছে টুলস বার। এটা অনেকে 2টা কলমে দেখতে পছন্দ করে, আবার অনেকে একটা কলমে পছন্দ করে। 2টা কলম হলে একটু জায়গা বেশি লাগে, একটা কলম হলে জায়গা একটু কম লাগে, এটা আপনাদের ইচ্ছা। এই টুলবারে থাকা বিভিন্ন টুল আছে এবং বিভিন্ন টুলের বিভিন্ন নাম, এবং ম্যাক্সিমাম টুলের মধ্যে নিচে ছোট করে একটা ডট আছে, খেয়াল করতেছেন মনে হয়? একদম ছোট ডট আছে। ডট থাকা মানে হচ্ছে ভেতরে আরো কয়েকটা টুল আছে, কোনটার মধ্যে 2টা, কোনটার মধ্যে 3টা, কোনটার মধ্যে 4টা। দেখি তো রাইট ক্লিক করে কয়টা? এটা রাইট ক্লিক 3, এটাতে 2, এটাতে আবার 4, এটাতে 4, এটাতে হচ্ছে 5টা, এরকম অনেক। কিন্তু এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কোনো টুল নাই, শুধু একটা আছে, হিডেন ভাবে কোনো টুল নাই। ঠিক আছে? তো প্রত্যেকটা টুলে কিন্তু নাম এবং প্রত্যেকটা টুলের শর্টকাট আমরা কিভাবে জানবো? আমরা মাউসটা নিয়ে 2 থেকে সর্বোচ্চ 3 সেকেন্ড এখানে রাখবো এবং আমরা জানতে পারবো। কি নাম? মুভ টুল। কিবোর্ডে নিতে চাইলে ভি, এবং উচ্চারণ কিন্তু শুদ্ধ করতে হবে। ভি যদি আপনি মিলায় ফেলেন তাহলে কিন্তু আপনি এক পর্যায়ে নিজেই বা জানবেন না যে ভি বলছে নাকি বি বলছে, দিলেন ভি। দুইটা কিন্তু একসাথে আবার কিবোর্ডে, এই যে দেখেন ZXCVB একসাথে কিন্তু। আর মুখ দিয়ে যদি বলেন যে ভি, মনে মনে ভাবেন বি, আর মুখ দিয়ে বলেন বি, আসলে দিলেন ভি, তাহলে একটা সমস্যা না? দুইটা তো 2 শর্টকাট। এই যে আপনারা দেখেন, এটা কিন্তু একদম ক্লিয়ার উচ্চারণ করা মানে ক্লিয়ারলি জিনিসটা করতে পারবে। যেমন এটার নাম কি হচ্ছে? মুভ টুল, শর্টকাট হচ্ছে ভি। আর এটার নাম কি? ব্রাশ টুল, এটা শর্টকাট হচ্ছে বি। এটা সফট করে বললেন, তাহলে বুঝে গেলেন যে ব্রাশ টুল মানে বি আর মুভ টুল মানে ভি। মনে থাকবে? ওকে। এবার আপনাদের অন্য টুলে গেলাম, হঠাৎ করে মনে হলো এই মুভ টুলে যান কিবোর্ডে, আপনারা কি করবেন? কেউ ক্লিক করে করবেন না। এটা এত বেশি নিতে হয় আমাদেরকে যে আমাদের অনেক বেশি নিতে হয়। আপনি একটা কাজ করতে গেছেন, আমার মনে হয় যে 20-50 বার আপনাকে এই টুল নিতে হবে।
তো 50 বারের মতো টুল যদি এই টুল নিতে হয় বারবার করে, তা 50টা ক্লিক মাউস দিয়ে গিয়ে করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার না? বা হাত বসে আছে কেন? দুই হাতে কাজের মাধ্যমে তো আমরা কাজের গতি আনবো। তাহলে বা হাতে আপনি কিবোর্ডে ভি চাপ দেন, ভি মুভ টুল। আবার ব্রাশ টুলের কথা বলা হয়েছে, বি ব্রাশ টুল। আবার মুভ টুলে চলে যান, কাজ শেষ, ভুলে গেছি। ভুলে গেলে কি করতে হবে? ভুলে গেলে কিন্তু রাগ করা যাবে না। ভুলে গেলে যে কতবার নিলাম এখন ভুলে গেলাম, যাই এবার মাউস দিয়ে নিয়ে নিই না, একদম নিষেধ। ভুলে গেছেন কি হয়েছে না, ওই যে বললাম আস্তে আস্তে ওই গিয়ে আবার জানার চেষ্টা করেন কি যেন এটার নাম, ও মুভ টুল, ভি, এতক্ষণে মনে পড়ছে। এইভাবে আস্তে আস্তে করে, ঠিক আছে? তাহলে আমরা অলরেডি কিন্তু জেনে গেছি এই টুলের নাম হচ্ছে মুভ টুল ভি এবং এই টুলের নাম হচ্ছে ব্রাশ টুল বি। তো মুভ টুলের একটা ছোট্ট ডিটেলস আমাদেরকে জানতে হবে যে আমরা মুভ টুলটা কেন নিই, মুভ টুল দিয়ে কি কাজ করে। আসলে যখন আমাদের ফটোশপে কোনো একটা ক্যানভাসে যখন আমরা কাজ করি ব্রাশ টুল দিয়ে, আদার্স টুল দিয়ে, কাজ যখনটা শেষ হয় তখন আমরা কি করি? তখনই আমরা এই টুলে ফেরত যাই, ব্যাক করি। যেমন আমাদের এই ল্যাপটপে কাজ শেষ, আমি এখন কাজ করব না, তাহলে আমরা এক্সিট করে দিই। এক্সিট করে কই থাকি? এই স্ক্রিনটাতে থাকি। বেশিরভাগ মানুষ এই স্ক্রিনটাতে থাকে, নাকি এই স্ক্রিন থাকে না? যে আমার কাজ নাই, বুঝছি, ফোল্ডারে বসে থাকি কি, আমার কাজ নাই, এখানে চাপ দিয়ে বসে থাকি, আমার কাজ নাই, আমি গোলটা ওপেন করে রাখি। এটা কেউ করে? কাজ নাই মানে আপনি এই স্ক্রিনটাতে থাকবেন। এই স্ক্রিনটার নাম কি বলে? হোম স্ক্রিন বলতে পারেন, কিন্তু এটা একটা আসল নাম আছে, ডেস্কটপ। এই যে পুরো জায়গাটার নাম হচ্ছে ডেস্কটপ। আবার আপনি হোম স্ক্রিন বললেও ভুল না, এটাও হোম স্ক্রিন বলা যায়। ফোনের ভাষায় তো আমরা হোম স্ক্রিনই থাকি, তাই না? তো এই হচ্ছে ডেস্কটপ। কাজ না থাকলে আমরা এখানে থাকি। কেউ যদি বলে যে এখানেও কাজ নাই, তাহলে আর উত্তর কি? বন্ধ করে ফেলেন পিসি, তাই না? এখানে থাকতে চাচ্ছে না, তাহলে আর কি আর করে? তো বন্ধ করে ফেলেন। তো আমি আপনাদের এই ব্যাখ্যাটা কেন দিলাম, ফটোশপে যখন আমাদের কোনো কাজ শেষ হয়ে যায় তখন আমরা কোথায় ফেরত যাই? তখন আমাদেরকে মুভ টুলে ফেরত যেতে হয়। তার মানে ভি, ধরেন আমি লিখছি টাইপ টুলে টি, এই যে টি টাইপ টুলে, এই যে দেখেন নাম হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। তো হরিজন্টাল টাইপ টুল মানে টি, কিবোর্ড দিয়ে টি দিয়ে কিছু একটা লিখলাম, লেখা শেষ, তাহলে টাইপ টুলে বসে থাকবো না, আমাদের ওই ভি মুভ টুলে ফেরত যেতে হবে। আবার ব্রাশ টুল দিয়ে পেইন্ট করলাম, কাজ শেষ, ভি মানে শেষ শব্দটা যখন মাথায় আসবে ইনস্ট্যান্ট ভি মানে কিবোর্ডে চাপ দিতে হবে। মনে থাকবে আশা করি। এবার আমরা চলে যাচ্ছি দুইটা কালার বক্সে, একটা নাম হচ্ছে সেট ফরগ্রাউন্ড কালার এবং আরেকটা নাম হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা বাংলায় বলতে পারেন উপরের কালার এবং নিচের কালার, কোনো অসুবিধা নাই। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার। এখানে কেউ ডাবল ক্লিক করবেন না, জাস্ট একটা ক্লিক করবেন। তো একটা ক্লিক করার পরে যে উইন্ডোটা আসছে, যে দেখেন কালার বক্স চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে কি বলতেছে, কালার পিকার ফরগ্রাউন্ড কালার, মানে উপরে কালারে কালার পিকারটা চলে আসছে। প্রথমে আমরা ডিসাইড করবো কি কালার নেব। ধরেন আমাদের পছন্দের কালার হচ্ছে ব্লু, তাহলে আমরা ব্লুতে ক্লিক করলাম। এখন দ্বিতীয়বার ডিসাইড করতে হবে যে ব্লু কি সেটা লাইট, সেটা কি ডিপ, নাকি না অ্যাকচুয়াল ব্লু। আবার অনেকে আছে যে বলটারে টাইনা নিয়ে আসে, যে আসো এদিকে আসো, না ক্লিক করলে তো আসে, টাইনা আনার কি আছে, শুধু ক্লিক করবেন, টানাটানির দরকার নেই তো, ঠিক আছে? একদম ফ্রেন্ডলি মানে কন্ট্রোল করতে হবে। একটা কথা মনে রাখবেন যে যে কোনো কাজে আপনি যদি ভয়ে ভয়ে কাজ করেন তাহলে আপনি ভীত থাকবেন সবসময়। আর আপনি যদি মনে করেন যে না আমি ডমিনেট করবো এটাতে, আমি যেভাবে করবো সেভাবে হবে, তাহলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, পুরো বিষয়টা কন্ট্রোলে আনতে হবে। এই জন্য বললাম খুবই মানে রিল্যাক্স ভাবে কাজ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমরা ওকে দিছি কিভাবে, এই কথাটা মনে রাখেন। কিবোর্ড তো সবাই চেনেন, এইখানে একটা বড় বাটন যে আছে এটার নাম কি ভাই? এটার নাম, এটা এত বড় দিছে কেন? যারা কিবোর্ডটা ডিজাইন করছে তারা জানে যে এন্টারের মানে চাপ এত বেশি, যে এটার বড় বাটন অনেক সময় এন্টারে, অনেক সময় মানুষ তাড়াহুড়ো করতে যে তাকায় না। বড়টা বাটন দিছে যেন ওটা দিতে খুব করে দিতে পারে। যেমন আমরা এখন টাইপ করি, কিবোর্ডের স্পেস দেওয়ার সময় কিন্তু খেয়াল থাকে না, থপ করে দিয়ে দিই। কেন? এটা এত বড় একটা বাটন যে ডিজাইনার ডিজাইন করছে, সে জানে যে লিখতে গিয়ে প্রচুর স্পেস দিতে হবে, কথায় কথায় স্পেস, কথায় কথায় স্পেস, কথায় কথায় স্পেস দিতে হয়। যারা টাইপিং স্পিডে করেন তারা জানেন যে কি পরিমাণ স্পিড দিতে হয়। এবং যারা ফটো কপির দোকানে কাজ করে, সবচেয়ে লুজ বাটন, নরম হয়ে যায় কোন বাটনে জানে? এই স্পেস বার, একেবারে এরকম লড়ঘড় অবস্থা হয়ে যায়। ঠিক আছে, তো এই স্পেস বারে এত প্রেশার কেন? এবং এটার দিকে তাকায় কেউ দেয় না, কারণ এটা এত বড়, যেখান থেকে খুশি এখান থেকে দিলেই সেটা কাজ করে। তো এন্টারটা এত বেশি দেওয়া হয় এই জন্য এটা বাটনের সাইজটা দিচ্ছে একটু বড়। তো আমরা ফটোশপে যখন ওকে আসবে যে কোনো অপশনে, শুধু এখানে না, যে কোনো অপশনে যখন ওকে আসবে তখন আমরা কি দিব? ওকে মানে এন্টার।
মানে কাজে একটু গতি আসবে। কারণ আপনি তো আর কালার বক্সে এন্টার দিয়ে দিতে পারতেছেন না, আপনি তো কিবোর্ডে কালার নিতে পারতেছেন না। যেটা মাউসে করে সেটা মাউসে আপনি করেন, তো যেটা কিবোর্ডে করা যায় ওটা কিবোর্ডে করতে হবে। এখন বলতে পারেন স্যার আমি তো ওকে করবো না, ক্যান্সেল করবো, ক্যান্সেল। এখন কি মাউস নিব না, এটার জন্য হচ্ছে এই বাটনটা, এটা চাপ দেন, এটা চাপ দিলে চলে যাবে। তাহলে এই হাতটা কিছু নাড়াচাড়া করেন, দেখবেন যে কাজে অনেক গতি আসতেছে। অনেকে আছে খুব যত্ন করে এখানে যে ক্লিক করে একদম সুন্দর করে ক্যান্সেল করবেন না, দরকার নেই। কালার নেন, পছন্দ হয়েছে না হয়েছে, ওকে, মনে থাকবে। ওকে, এবার ডান পাশে আছে লম্বা, এটার নাম কি জানেন? এটার নাম একসময় ছিল প্যালেট, প্লেট না প্যালেট, এখন এটার নাম হচ্ছে প্যানেল। তাহলে আমরা যে নামটা এখন আছে এটাই বলতেছি প্যানেল। তো বিভিন্ন নামে প্যানেল হয়, এটার নাম হচ্ছে লেয়ার প্যানেল, পাথ একটা প্যানেল, তারপরে সোয়াচেস প্যানেল, এখানে নেভিগেটর একটা প্যানেল, বিভিন্ন প্যানেল এখানেও আছে। তো এইসব প্যানেল কিন্তু সবসময় আপনার মনের মতো আসবে এমনটা না, তবে আমরা এইখান থেকে বিভিন্ন ধরনের ডিফল্ট কিছু প্যানেলের যে কি বলে সেট নিতে পারি। যেমন এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট। তো সবচেয়ে বেস্ট হয় আমরা যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ করি, আমাদের জন্য ভালো হবে পেন্টিংটা, এটা নিলেই ভালো হবে। আর পেন্টিং নেওয়ার পরে উল্টাপাল্টা করে ফেলছেন, মনে করেন আপনি নতুন বুঝতেছেন না, এটা এখানে এই নামে ধরে এখানে সারা পেজের মধ্যে ছড়া যেটা দিচ্ছেন, এখন আপনি কি এখানে আবার ঠিক করতেছেন যে ভাই এটা নিলে কি ঠিক হবে না, তাহলে আপনি এটা নেওয়ার পরে কি করবেন জানেন? রিসেট, একদম বাই ডিফল্ট যেমন ছিল ঠিক তেমন চলে আসছে। তা আশা করি উল্টাপাল্টা হইলেও আমাদের কোনো টেনশন নেই। আমরা অলওয়েজ কোনটা চুজ করবো? পেইন্টিং। তো এই বারটার নাম কি বললাম যেন? টুলস বার। আর এই বারটার নাম প্যানেল। আর এইখানে থাকা নামগুলো যে আছে এটার নাম কি? মেনু বার, ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, লেয়ার মেনু, সিলেক্ট মেনু, এগুলো মেনু না? মেনুর মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন, ফিচার, যেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এইটার নাম কি জানেন? এটার নাম হচ্ছে অপশন বার। কার অপশন জানেন? টুলসে। এই যে টুলসে ক্লিক করেন, অপশন চেঞ্জ হচ্ছে, দেখছেন? টুলসে যে কোনো টুলস আপনি ক্লিক করেন, ওই টুলসে থাকা যে ফিচারগুলো কাস্টমাইজ করার জন্য আমাকে এই অপশন বার থেকে দিচ্ছে যে আপনি কী করতে যাচ্ছেন, প্রত্যেকটা প্রায় সবগুলোর মধ্যে আছে। তাহলে এটার নাম হচ্ছে অপশন বার। এবার কথা হচ্ছে প্যানেল যদি আমার প্রয়োজন হয় কিন্তু প্যানেল খুঁজে পাচ্ছি না, তাহলে উইন্ডো থেকে আপনি সব প্যানেল পাবেন। মনে করেন আপনার লাগবে ব্রাশ প্যানেলটা, আপনি এখানে দেখতেছেন না, এই যে ব্রাশ নিয়ে আসলেন, বিশাল বড় প্যানেল, প্রয়োজন নাই বন্ধ করে ফেলেন। আপনার লাগবে হচ্ছে লেয়ার প্যানেল, দেখি তো লেয়ার প্যানেলটা আছে কিনা, অলরেডি অ্যাক্টিভ আছে, তার মানে এই যে দেখতে পাচ্ছি যেটা টিকমার্ক দেয় সেটা তো সামনেই আছে। হিস্ট্রি প্যানেলটা লাগবে, কোথায় আছে? এই যে হিস্ট্রি প্যানেল। প্যানেলের কথা যদি আমি বলি আপনারা এখান থেকে নেবেন। আর টুল বারটা না, অপশন বারটা যদি ক্লোজ হয়ে যায়, টুল বারটা যদি ক্লোজ হয়ে যায়, এই যে অপশন বার নাই, আবার আপনি এখান থেকে অপশন বার আনতে পারবেন। টুল বার নাই, আপনি এখান থেকে আনতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তা আশা করি আপনারা টুল বার প্যানেল সেট আপ করতে পারবেন সহজেই। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজ। আজকে আমরা আমাদের এই স্ক্রিনের জন্য একটা ওয়ালপেপার তৈরি করব। তো এটা ডেস্কটপ স্ক্রিনের সাইজ কত আমরা একটু জানার চেষ্টা করব। রাইট ক্লিক, ডিসপ্লে সেটিংস, এর ভেতরে গেলে আমরা দেখব যে এটা সাইজ হচ্ছে এই মুহূর্তে সেট করা 1366 ইন্টু 768। তো এটা কি? এটা সাইজ। এখন এটা কি ইঞ্চিতে না পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার? আসলে গ্রাফিক ডিজাইনে দুই টাইপের কাজ সবচেয়ে বেশি হয়, একটা হচ্ছে পিক্সেলে, একটা হচ্ছে ইঞ্চিতে সবচেয়ে বেশি হয়। তো এখন এই দুই টাইপের কাজ আবার দুই ধরনের প্ল্যাটফর্মের জন্য, একটা হচ্ছে ওয়েব রিলেটেড প্ল্যাটফর্ম, একটা হচ্ছে প্রিন্ট রিলেটেড প্ল্যাটফর্ম। প্রিন্ট রিলেটেড প্ল্যাটফর্ম তো আপনারা সবাই জানেন, ব্যানার, পোস্টার, টি শার্ট এসব প্রিন্ট হয়। আর ওয়েব রিলেটেড প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েবসাইটের ব্যানার, ওয়েবসাইটের পোস্ট, ওয়েবসাইটের রিলস, ওয়েবসাইটের মধ্যে যে কোনো টাইপের সেকশনের জন্য কাজ করা। তো আপনারা যে স্ক্রিনে দেখবেন এটা কি ওয়েবসাইটে না, এটা হচ্ছে একটা ভার্চুয়াল স্ক্রিনে থাকা একটা ওয়ালপেপার হবে। তো এটা তো প্রিন্টের মধ্যে পড়ে না, এটা কি প্রিন্ট রিলেটেড কাজ না। তো প্রিন্ট রিলেটেড যাবতীয় সকল কাজের যে মেজারমেন্ট হবে ইঞ্চিতে হবে, এত ফিট এত ইঞ্চি বা এত ইঞ্চি বা এত ইঞ্চি ইঞ্চিতে হবে। আর ভার্চুয়ালি যত ধরনের প্ল্যাটফর্ম হোক, সেটা ওয়ালপেপার, সেটা ভিডিওর জন্য কোনো কি বলে সাইজ, থাম্বনেইল, অথবা ওয়েবসাইটের কোনো পোস্ট, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুকের ব্যানার, ফেসবুকের পোস্ট, ইনস্টাগ্রামের পোস্ট বা রিলসের কোনো কিছু, ভার্চুয়ালি স্ক্রিনে দেখা যত টাইপের ডিজাইন আছে সকল কাজের একটা মেজারমেন্ট হবে। সেটা কি? পিক্সেল। পিক্সেল, এই পিক্সেল কিন্তু
ফোনের পিক্সেল না, যে আমার ফোনে 32, আপনার ফোনে কত 48, এইভাবে না। ওটা হচ্ছে একটা মেজারমেন্ট আর কি, ঠিক আছে? তো এটা ভার্চুয়াল মেজারমেন্ট হয়। তো আমরা দেখে আসছি অলরেডি 1300/768। তো আমরা এখান থেকে নিতে চাই কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন, কন্ট্রোল এন। তো একটু কথা বলে রাখি আপনাদের, যেহেতু আজকে প্রথম ক্লাস, ওভারঅল একটু কঠিন লাগতেছে। ওভারঅল কিন্তু কঠিন লাগলেও শেষ মুহূর্তে একদম সহজ করে দিতেছি। কিবোর্ডের 50% যদি এভাবে আপনারা ধরেন, হ্যাঁ 50%, এই অংশটা লেফট হ্যান্ড ইউজ করতে হবে মাস্ট, আর 50% আনুমানিক রাইট হ্যান্ড। এটার জন্য আপনাদের মনে থাকবে আশা করি। ওই যে বললাম আমাদের ফিউচার প্ল্যান কি, সুপার ফাস্ট স্পিড আমি কাজ করতে চাই। শুধু শুধু ফাস্ট হলে হবে না, সুপার ফাস্ট হইতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিবোর্ডে কিছুটা কানেক্ট রাখতে হবে নিজেকে। যে আমরা কন্ট্রোল এন দিব, তার মানে এন পর্যন্ত তো আসছে, তাই না? এই যে কন্ট্রোল এন, কিন্তু ওই এই হাতে কন্ট্রোল, ডান হাতে ওখান থেকে আয়না এন, কেউ এটা করবেন না, তাহলে কিন্তু আপনার কাজে কখনো গতি আসবে না, যত কষ্টই হোক। অনেকে আছে কন্ট্রোল এন দিবে এভাবে, কন্ট্রোল এন। কেন ভাই আপনি এভাবে দেন না? পি পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে? পি পর্যন্ত জানা আমি তো চাচ্ছি না, আমি চাই অর্ধেকটা। তো আশা করবো নিজেরা ফ্লেক্সিবল ভাবে একটু চেষ্টা করে হাতটাকে সেট করবেন। একবার যদি ভুল সেট হয়ে যায় আর কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? কন্ট্রোল এন, যাদের কন্ট্রোল এন নিতে কষ্ট হয় তারা মিনিমাম এটা 10 বার নেবেন। কন্ট্রোল এন, স্কেপ, কন্ট্রোল এন, স্কেপ, কন্ট্রোল এন, স্কেপ, কন্ট্রোল এন, স্কেপ, কন্ট্রোল এন। মনে থাকবে? নিজেকে বিরক্ত করে ফেলতে হবে, এই পার্টটা যেন আমার আর কখনো ঝামেলা না করে। এটা ফিক্সড, এই প্রবলেম সলভ হয়ে গেছে। আবার ওই কন্ট্রোল এন দিতে যে 2 হাত, কোথায় কন্ট্রোল এন? কেন? 10 বার করবেন, না হলে 20 বার করবেন। এটাই আপনার টাস্ক, সবচেয়ে বড় কাজ এটা, ঠিক আছে? এরপরে আসেন পরেরটা পরে হবে। এবার আসেন কন্ট্রোল এন থেকে পেজ নেই। তো নাম্বার 1 পেজ নিয়ে নিতে আসতেছি। বিভিন্ন ধরনের ডিফল্ট সাইজ এখানে আছে, যেমন ইউএস এর কিছু পেপার আছে এখানে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে, এগুলো রেডি, একদম রেডি। তো আমরা তো রেডি নিতে চাচ্ছি না, আমরা নিতে চাচ্ছি আমাদের মতো। আমরা নাম্বার 1 চুজ করবো হচ্ছে আমাদেরটা হবে পিক্সেল। সাইজটা এখানে সিলেক্ট করব। আমার কিন্তু আর কিবোর্ড সরি মাউসে কাজ নাই, আমি বা হাত নিয়ে ফেলতেছি ট্যাবের মধ্যে, ফেলতেছি বলতে চাপ দিচ্ছি না, পরে চাপ দিব। আর আমি নাম্বার কি দিয়ে নাম্বার বসাবো, 1366, ওই এখন চাপ চাপ দিচ্ছি ট্যাব, 768, 300 রেজলিউশন হবে না, 72 হবে। আমি কিভাবে সুইচ করতেছি আপনারা দেখছেন তো? আবার ভুলে একটা চাপ দিয়ে দিছি, আরে কেন সামনে চলে গেলাম, ব্যাকে যাইতে হবে, শিফট ট্যাব, এই উল্টায় আসে। আবার নেক্সট ট্যাব, শিফট ট্যাব, নেক্সট ট্যাব। মনে থাকবে? এই যে শিফট, এই যে শিফট ধরে ট্যাব, এটা বাতের কাজ। এই যে শিফট ট্যাব হচ্ছে ব্যাকে যাবে, আর অনলি ট্যাব হচ্ছে নেক্সট যাবে। এটা কিন্তু কিবোর্ডের কাজ। আবার বলতেছি প্রথম থেকে, কন্ট্রোল এন, কন্ট্রোল এন, পিক্সেল চুজ করবো আমরা নাম্বার 1। তারপর একবার মাউস দিয়ে নাম্বারটা সিলেক্ট করবো। সফটওয়্যার ছিল যে কিবোর্ড ইয়াতে ক্লিক করা হয় এগুলো তো রেকর্ড উঠে। এই কমান্ড হ্যাঁ, সফটওয়্যারটা নাম দিয়ে ওটা দিব না, কিন্তু আমরা এত পারবো আশা করি, খেয়াল করলে। কন্ট্রোল এন, এখানে হচ্ছে আমরা পিক্সেল চুজ করতেছি 1366। এই দেখেন আমি কিন্তু আবার বলতেছি, এখানে যে সংখ্যাটা সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করি, সংখ্যাটা সিলেক্ট করে আমরা লিখলে কিন্তু ওভাররাইট হয়, মানে কাটতে হয় না। অনেকে আছে এটাকে কাইটা তারপর লিখবে, এমনটা করা দরকার নাই। আর অনেকে আছে এখানে কাশুটা রেখে এভাবে টুকটুক করে কাইটা তারপর লিখে, দরকার নেই। আপনি শুধু সিলেক্ট করবেন, জাস্ট টাইপ করে ফেলেন 1366, ট্যাব 768, ট্যাব। এখানে একটা কথা আছে যে রেজলিউশন কত হবে, একটু আগে বলতেছিলাম না আপনাদের, খেয়াল আছে কিনা, যে কাজ দুই ধরনের হবে, দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে প্রিন্ট। তো প্রিন্টিং টাইপের যত কাজ আছে রেজলিউশন হবে এটা স্ট্যান্ডার্ড। কেউ যদি বলেন স্যার এটা আমার নিজের, একদম একান্ত নিজের একটা কাজ, এটা আমি প্রিন্ট করব, আমি কি 300 বেশি দিব, 500 দিব, 400 দিব, দেন কোনো অসুবিধা নেই, রেস্ট্রিকশন নাই। একটা স্ট্যান্ডার্ড বলে কথা আছে না, যে এটা একটা স্ট্যান্ডার্ড, তো এটা হচ্ছে 300 স্ট্যান্ডার্ড। প্রিন্টিং এর ক্ষেত্রে ঠিক আছে, কোনো স্ট্যান্ডার্ড আছে, অথবা 400 দিতে পারবেন, 320 দিতে পারবেন, 290 দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মের জন্য, মানে ওয়েব ভিত্তিক যে কোনো প্ল্যাটফর্মের জন্য রেজলিউশন কিন্তু বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন না, এটা হচ্ছে ফিক্সড। এর চেয়ে 72 বেশি যদি আপনি দেন, ওয়েবসাইট ভিত্তিক যে কোনো প্ল্যাটফর্ম ওই সাইজটাকে সাপোর্ট করে না। মনে করেন আপনি 2 ইঞ্চি একটা পিকচার আপলোড দিচ্ছেন, 2 স্কোয়ার বক্স আপলোড করে ফেসবুকে যখন গিয়ে দেখবেন, ওটা আপনার সামনে এসে হাজির হবে 3 হয়ে। বড় শো করতেছে কেন? এখানে রেজলিউশন বেশি দিচ্ছেন। আবার যদি কম দেন সেক্ষেত্রে আবার ছোট শো করবে। অ্যাকুরেট সাইজ শো করার জন্য অ্যাকুরেট রেজলিউশন দিতে হবে।
কালার মোডের ব্যাপারেও সেম কথা, যদি প্রিন্ট ভিত্তিক কোনো কাজ হয় তাহলে হবে সিএমওয়াইকে, আর ওয়েব ভিত্তিক বা ওয়েবসাইট রিলেটেড কোনো প্ল্যাটফর্মে যদি যদি হয় তাহলে আরজিবি। আপাতত এইটুকুই থাকেন, আর পেজের ব্যাকগ্রাউন্ড অলওয়েজ হোয়াইট থাকে। আমরা চাইলে এই সেটিংসটা বারবার না করেও করতে পারি যদি সেভ করি। এই পুরো সেটিংসটা সেভ করতে পারেন, সেভ প্রিসেট লিখে ফেলেন পেজ। নেক্সট টাইম আসছেন পেজ নিতে, কন্ট্রোল এন, এই যে পেজ 111, ওকে, ওয়ালপেপার সাইজ। এবার আপনাদের হোমওয়ার্ক কি জানেন? পেজ ক্লোজ করা, কন্ট্রোল ডব্লিউ। এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কেউ এইভাবে মাউস দিয়ে ক্লিক করে ক্লোজ করবেন না, আপনারা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন। একটু প্র্যাকটিস করেন বাসায়, মিনিমাম 10 বার 20 বার এটা করবেন। কন্ট্রোল এন ওকে, কন্ট্রোল ডব্লিউ ক্লোজ, কন্ট্রোল এন ওকে। কন্ট্রোল ডব্লিউ কিন্তু একদম হাতের কাছে, একদম হাতের কাছে, এই যে কন্ট্রোল এন ওকে, কন্ট্রোল ডব্লিউ ক্লোজ। তো আশা করবো সবাই এটা অনেকবার, ডব্লিউ আবার রেকর্ডে দেখে আপনাদের, এই যে ক্লোজ মানে হচ্ছে কন্ট্রোল ডব্লিউ। তাহলে কন্ট্রোল এন, কন্ট্রোল ডব্লিউ, কন্ট্রোল এন ওকে, কন্ট্রোল ডব্লিউ। এটা কিন্তু অনেকবার করতে হবে। যারা পারেন তারা করবেন 10 বার, যাদের অতটা ক্লিয়ার হয় না তারা 20 থেকে 30 বার করবেন। এটা একটা বড় হোমওয়ার্ক হচ্ছে আপনাদের আজকে ক্লাসে, পেজ নেওয়া এবং ক্লোজ করা, যেটা আমি দেখবো না, অনলি আপনি দেখবেন। তো এই জন্য আপনারটা আপনি রিয়েলাইজ করেন যে আপনারটা ইজি হয়েছে কিনা। কন্ট্রোল এন ওকে, কন্ট্রোল ডব্লিউ ক্লোজ, কন্ট্রোল এন ওকে, কন্ট্রোল ডব্লিউ ক্লোজ, কন্ট্রোল এন ওকে। মনে থাকবে? এবার আমরা কালার বক্সের কালার কিভাবে পেজের মধ্যে ফিল করতে হয় সেটা শিখবো। প্রথমে আমরা ব্লু কালারটা ফিল করতে চাই, যেটাকে বলা হয় সেট ফরগ্রাউন্ড কালার, বা বাংলায় আমরা বলি উপরের কালার। আর সেট ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অনেকটা ম্যাজেন্টা, তো এটা আমরা বলতে পারি নিচের কালার। তো উপরের নিচের কালার বলে আপনারা এইভাবে বুঝতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো উপরের কালারটা ফিল করার জন্য কমান্ড হচ্ছে কিবোর্ডে অল্টার ব্যাকস্পেস। নিচের যে কালারটা আছে সেটা ফিল করার জন্য হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস। ওইটার ক্ষেত্রেও আবারও বলতেছি, কাজ শুরু করার আগে আপনাদের বলছি, কেউ তাড়াহুড়া করবেন না। বাসায় যেয়ে যদি অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস, অল্টার ব্যাকস্পেস, কি বলতেছেন কথার সাথে একটু মিলতেছে না, কথাটার সাথে যে জিনিসটা আপনি বলতেছেন মনে মনে ওটা মিলতে হবে। যে উপরের কালার ফিল করব, দেখছি ব্লু, ওকে, অল্টার ব্যাকস্পেস। নিচে কালার আছে ম্যাজেন্টা, কন্ট্রোল ব্যাকস্পেস। বা আমি একটা কালার চুজ করতেছি, সেটা ফিল করব, অল্টার ব্যাকস্পেস। নিচে আসছে এটা, কন্ট্রোল ব্যাকস্পেস। এবার লাস্ট কথা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার করব কিভাবে? কন্ট্রোল অল্টার ব্যাকস্পেস। যত রঙে আপনি ফিল করেন না কেন একেবারে হোয়াইট বানায় ফেলবে। যে লাল দিচ্ছেন, নীল দিচ্ছেন, হলুদ দিচ্ছেন, সবুজ দিচ্ছেন, অল্টার কন্ট্রোল ব্যাকস্পেস। মনে থাকবে? তাহলে আমাদের মেইন হোমওয়ার্ক কি আবার বলতেছে, আজকে এখন থেকে কিন্তু আপনাদের হোমওয়ার্কটা স্টার্ট হয়েছে। এতক্ষণ তো অনেক আলোচনা হয়েছে, কাজ কিন্তু এখন শুরু। তাহলে কন্ট্রোল এন নতুন পেজ নেওয়া এবং কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ করা, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে কালার চুজ করার পরে উপরে কালার ফিল করা, কন্ট্রোল অল্টার ব্যাকস্পেস, নিচের কালার ফিল করা, কন্ট্রোল ব্যাকস্পেস, ক্লিয়ার করা, অল্টার কন্ট্রোল ব্যাকস্পেস। অনেকে আবার এখানে বলতে পারে অল্টার ডিলেট, কন্ট্রোল ডিলেট, অল্টার কন্ট্রোল ডিলেট। আসলে ডিলেট বাটনটা হচ্ছে ছোট, এই জন্য আমি আপনাদেরকে এটা সাজেস্ট করতেছি না। ব্যাকস্পেসটা একটু বড়, এটা ইউজ করতে একটু সুবিধা, ফ্রেন্ডলি, এই জন্য ব্যাকস্পেসটাই ভালো। যে কোনো একটা তো অভ্যস্ত হন, ঠিক আছে? অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস এবং অল্টার কন্ট্রোল ব্যাকস্পেস। এবার আমরা শিখব ব্রাশ টুলের মাধ্যমে কিভাবে পেইন্ট করতে হয়। ব্রাশ টুল কিন্তু বি বললে হবে না, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বি মানে ব্রাশ, বি মানে পেন্সিল, বি মানে কালার রিপ্লেসমেন্ট, বি মানে মিক্সার ব্রাশ। একটা বি শর্টকাটে 4টা টুল আছে। প্রথমবার যারা আমরা বি ব্যবহার করব, কেউ কিবোর্ডে না নিয়ে আমরা রাইট ক্লিক করে দেখব বি নেওয়া হয়েছে। নেক্সট টাইম যদি কিবোর্ডে বি নিই, ওই বিটাই থাকবে। লাস্ট টাইম যদি কেউ মিক্সার ব্রাশ টুল বি নিয়ে থাকে এবং আমি যদি এখন কিবোর্ডে বি নেই, তাহলে কিন্তু ব্রাশ টুল না এসে কি আসবে? ওই মিক্সার ব্রাশটা আসবে। এই জন্য প্রথমবার যারা আমরা ব্রাশ টুল ব্যবহার করবো তারা একদম দেখে শুনে ব্রাশ টুল নিব, এবং নেক্সট টাইম যখন আমরা আবার ব্রাশ টুল নিব শুধু বি দিলে ওইটাই আসবে, আপনার দেখতে হবে না, কারণ আপনি তো জানেন সর্বশেষ ওটাই আপনি নিচ্ছেন। তো ব্রাশ টুল বি দেওয়ার পরে এখানে একটা গোল ব্রাশ শো করতেছে, গোল টাইপের। এটা যাদের কিবোর্ডে এই লাইটটা অফ থাকবে, অন থাকবে, তাদেরটা শো করবে না। এই লাইটটার নাম কি জানেন? এটার পরেরটা ক্যাপস লক। এই যে ক্যাপস লক অন করতেছে, ব্রাশ কিন্তু হবে, কাজ কিন্তু হবে, কিন্তু ব্রাশের সাইজ দেখতেছি না। যখন আপনি আবার অফ করবেন এখন দেখতে পারবেন। এখন যে ব্রাশটা দিয়ে আমরা এগিয়ে ঘষা মাজা করতেছি, এই যে ব্রাশটা আপনার বাসায় কি বলবো? ঝাপসা ব্রাশ, গোলা ব্রাশ বলতে পারেন, অসুবিধা নাই তো।
ক্লিয়ার ব্রাশ লাগবে বা আরো ব্রাশ লাগবে, মাউসের রাইট ক্লিক, যেখানে ইচ্ছে। এমন না যে এটা এখানেই হবে, এখানে করলে এখানে হবে, এখানে করলে এখানে হবে, মাউস রাইট ক্লিক আপনি যেখানে করলে হবে। তো রাইট ক্লিক করার পর নাম্বার 1 যে ব্রাশটা, এটার নাম হচ্ছে সফট রাউন্ড ব্রাশ। এই যে সফট, যেটাকে আমরা বলতেছি গোলা ব্রাশ, ঝাপসা ব্রাশ, কত নাম আমরা দিচ্ছি, অসুবিধা নাই, আমরা বুঝতে পারলেই হয়েছে। কিন্তু এক্স্যাক্টলি এটার নাম হচ্ছে সফট রাউন্ড ব্রাশ। আরো একটা ব্রাশ আছে যে ব্রাশটার নাম হচ্ছে হার্ড, এবং যেটাকে আমরা বলি ক্লিয়ার ব্রাশ। তো এটা নিলাম, এই দেখেন ক্লিয়ার, একদম ক্লিয়ার। ঠিক আছে, এখন ব্রাশ বড় ব্রাশ ছোট, কিবোর্ডে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে ব্রেকেট, যেটা সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেট আমরা বলি। এই বাটনের রাইট ব্রেকেট দিলে বড় হবে এবং লেফট দিলে ছোট হবে। তাহলে থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট না বলে আপনি যদি বলেন রাইট ব্রেকেট বড় হবে, লেফট ব্রেকেট ছোট হবে। যদি আবার ক্যাপস লক দিয়ে রাইট ব্রেকেট দেন, বড় ঠিকই হবে, দেখবেন না, লেফট দিলেও ছোট হবে, দেখবেন না। অলওয়েজ ক্যাপস লক কি থাকবে, অফ থাকবে। আর যদি মাউসের মাধ্যমে বড় ছোট করেন, করতে পারবেন, রাইট ক্লিক, এখান থেকে ছোট, এই যে, আবার এখান থেকে বড়, বুঝতে পারছেন? তো জায়গা আছে আর কাজ কর। কে বলতে পারবেন ক্লিয়ার করবো কিভাবে? ব্যাক স্পেস, থ্যাংক ইউ, ব্যাক স্পেস। এখন আবার নতুন করে করবো। তো রাইট ক্লিক, এই দুইটা ব্রাশের কথা আপনাদের ফটোশপে এই ব্রাশ টুলে না, আরো এরকম 5টা 6টা টুলের মধ্যে আপনি পাবেন। এই জন্য সবসময় মনে রাখতে হবে, প্রথম ব্রাশটা হচ্ছে সফট আর দ্বিতীয়টা হচ্ছে হার্ড। প্রথমটা হচ্ছে সফট, দ্বিতীয়টা হচ্ছে হার্ড। বাকিদের কথা মনে রাখবেন না, ঠিক আছে, কিন্তু আজকে যেহেতু প্রথম ব্যবহার করতেছেন, আপনাকে কি একটু দেখতে হবে না, তাদের সাথে পরিচিত হতে হবে না? নাহলে তো আপনি একসময় একটা ব্রাশ দিয়ে কেউ একটা কাজ নিয়ে আসলে আপনি অবাক হবেন, আপনি ডিরেক্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবেন, এইটা ফটোশপে নাই। সে তো মিটিমিটি করে হাসবে, আমি তো ফটোশপ দিয়ে করছি। এই জন্য আমরা একটু পরিচিত হব কিভাবে। আমি সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে আপনাদের, এই 5 মিনিট সময় চাইতেছি, অনলি 5 মিনিট সময়ের মধ্যে আপনারা এই সময়টা দেন। আসলে এই কাজটা যখন আপনি করে ফেলবেন না, এটা কিন্তু আমাদের আর সামনে থাকতেছে না, এই পার্ট শেষ, তাই শেষ করে ফেলা দরকার না। এই জন্য প্রত্যেকটা ব্রাশ অন্তত একবার একটু ড্র করে দেখবেন। কিভাবে আমি দেখাচ্ছি, দেখি তো কি ব্রাশ, ও দেখলাম, দেখে তো কি ব্রাশ, আচ্ছা এটা কি, ও এরকম, তারপরেরটা, ওরে বাবা এটা কি, ঠিক আছে, কি 5 মিনিটের বেশি সময় লাগবে একটা করে দেখলে? 1 মিনিটে সব দেখে ফেলাইতেছে, এই যে ভরাট হয়ে গেছে। আবার দেখেন রাইট ক্লিক, এই যে, ঠিক আছে, এটা কি এইভাবে কাজ করে, ওকে ফাইন। এটা কি, ও এটা সফট ব্রাশ, একটু চ্যাপটা, আচ্ছা ঠিক আছে, এটা এরকম। এই ব্রাশটা কিন্তু অনেক সুন্দর, জানেন? এই ব্রাশটা একটু দেখা আপনাদের, ব্ল্যাক কালারে হলে দেখতে ভালো হবে, যে ব্ল্যাক কালার, এই যে দেখেন শেডু, শেডু। এরকম ভাবে আপনারা একটা 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 করে সবগুলো ব্রাশ দেখবেন। অনেক টাইপের ব্রাশ আছে, আশা করি একটা ধারণা হবে অন্তত পক্ষে। হয়তো কোথাও দেখলে আপনি অন্তত ডিরেক্ট অ্যানাউন্সমেন্ট দিবেন না যে এটা ফটোশপে নাই, হয়তো আপনি খুঁজে পাবেন না বা ভুলেও যেতে পারেন, কিন্তু একটু ভাববেন যে পরিচিত মনে হয়, দেখছি দেখছি লাগে, মানে এই যে একটু দেখছি লাগে বল, মানে মনে মনে ভাবা, এটাই আমি চাচ্ছি। তা আপনারা আশা করবো সবগুলো ব্রাশ অন্তত কি করবেন, একবার প্র্যাকটিস করবেন, মনে থাকবে। এবার আপনাদের ফাইনাল হোমওয়ার্ক, যেটা আপনার নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, যেটা আমি আপনাদের কাছ থেকে আশা করতেছি আপনারা করবেন। তো প্রথম কাজ হচ্ছে, আপনারা এখানে প্রথম উপরে যে কালারটা আছে সেটার মধ্যে আপনারা আকাশি কালার চুজ করবেন, অনেকটা আকাশি যেখানে চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছি, ওকে। কিবোর্ডের মাধ্যমে রাইট ক্লিক, ব্রাশ আমরা নিব ব্রাশ টুল থেকে 95 নম্বর ব্রাশ। আর আমার কথা অনুযায়ী যদি আপনারা একবার করে সবগুলো ব্রাশ প্র্যাকটিস করেন, তো এই ব্রাশটা কি পার হয়ে যাবেন না? নিশ্চয়ই ব্রাশটাও ব্যবহার করবেন। 95 নম্বর ব্রাশ দুইটা, তো দুইটা ব্রাশ দুই ধরনের, আমরা নিব কোনটা, প্রথমটা। একটু বড় করতেছি সাইজ, তাড়াতাড়ি জন্য হয়, এই যে ড্র্যাগ করে করে ভরাট করতেছে, দেখতে অনেকটা আকাশের মতো মনে হবে, ঠিক আছে। এই আবার ভাইবেন না যে এক কালার দিয়ে দিলে কি হয়, এক কালার দিলে তো আকাশ লাগবে না, এটা শেপ থাকতে হবে, তাই না? এই দেন আমরা কালার বক্সে চলে যাচ্ছি, ওখানে আমরা গ্রিন, যেটাকে লাইট গ্রিন বলতেছে, আমরা চুজ করলাম, এবং নিচেরটার মধ্যে সেম গ্রিন ডিপ কালার চুজ করতেছি। তাহলে আমাদের কালার বক্সে লাইট এবং ডিপ চলে আসছে। আমরা এবার ব্রাশ ইউজ করবো হচ্ছে 112 নম্বর ব্রাশটা। এই ব্রাশটাও কিন্তু আমরা দেখছি বা দেখবো, ঠিক আছে। একটু বড় করতে তাড়াতাড়ির জন্য, এই যে এই কে আবার এখানে দিয়েন না, পরে দিলে কি হবে, আকাশের মধ্যে ঘাস উঠতেছে কিভাবে, গাছের শেকড় কোথায়, পরে আবার জিজ্ঞেস কে তুলছে, এইসব কাহিনী। যদি দিয়ে দেন ভুলে, পেছনে যাবেন কিভাবে,
কন্ট্রোল জেড, সবাই জানেন না এটা? যে কোনো ভুল করা কমান্ড পেছনে যাওয়ার জন্য আমরা দিই কন্ট্রোল জেড। ফটোশপে কন্ট্রোল জেড দিলে একবার হবে, আবার দিলে আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আপনার তো যাওয়া দরকার। এই হচ্ছে ফটোশপে আমার কাছে মনে হয় নতুনদের জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটা, এখন যেটা বলতেছি যে পেছনে যাওয়া, আন্ডু করা, অল্টার কন্ট্রোল জেড, এটা এইভাবে ধরতে হবে, তাহলে আপনারা ইজিলি দিতে পারবেন। আর যদি এইভাবে আপনি ধরেন, জেড দিবেন কোন আঙুল দিয়ে, বুঝছে না তো? এভাবে ধরতে হবে ভাই, তাহলে অল্টার কন্ট্রোল জেড খুবই ফ্রেন্ডলি এভাবে হবে। এই ঠিক আছে, বেশি না, বেশি দিলে আবার এটাও চলে যাবে, এই যে আবার চলে গেছে। তাহলে শিফট কন্ট্রোল জেড সামনে আসবে, অল্টার কন্ট্রোল জেড আনবে। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন। লাস্ট কাজ হচ্ছে আজকের ক্লাসে ফাইল সেভ করা। ফাইল সেভ করা কমান্ড সবাই জানেন, কন্ট্রোল এস। যে কোনো ফাইল সেভের জন্য আমরা জানি কন্ট্রোল এস দিতে হয়, কিন্তু আমরা আজকে থেকে জানবো কন্ট্রোল এস এখানে থাকা সত্ত্বেও আমরা দিব শিফট কন্ট্রোল এস। শিফট কন্ট্রোল এস হচ্ছে যে কোনো ফাইলের মধ্যে যখন আপনি কাজ করবেন বা কাজ করে অভ্যস্ত হবেন, ওই ফাইলে সরাসরি সেভ হবে না, নতুন করে সেভের জন্য আপনাকে সুযোগ দিবে। এটাকে আমরা বলি মানে পুনরায় সেভ করা। তো এই পুনরায় সেভের কমান্ড শিখলে সুবিধা হচ্ছে, আপনি একটা ছবি নিয়ে কাজ করবেন, হঠাৎ করে সেভ দিয়ে দিবেন ভুলে, তখন আমার ছবি নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা অভ্যস্ত হবো সবসময় সেভ এস, শিফট কন্ট্রোল এস। এই শিফট কন্ট্রোল ধরতে যাওয়ার একটা সমস্যা হচ্ছে, এটা দুই হাত দিয়ে ধরা দরকার নেই, এভাবে ধরতে পারেন, এভাবে ধরতে পারেন, এভাবে ধরতে পারেন, এভাবে ধরতে পারেন, ইচ্ছা। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে সেভের একটা শর্ত কি, নাম্বার 1 নেক্সট, নাম্বার 2 ফাইল নেম, এবং নাম্বার 3 যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফরম্যাট জেপিজি। জেপিজি কিন্তু দুইটা আছে, তিনটা, সরি দুইটা, তিনটা আছে, একটা দুইটা তিনটা। তো আমরা প্রথমটা নিব জেপিজি। দেন সেভ মানে কিবোর্ড এন্টার, ও ওকে মানে অলওয়েজ এন্টার। তো আমরা দেখি আমাদের ওয়ালপেপারটা কি অবস্থা, আমরা এক্সিট করতেছি না, আমরা মিনিমাইজ করব, দেখি এই যে সেই ওয়ালপেপার। তা আশা করি আপনারা এরকম একটা ওয়ালপেপার অনায়াসে বানাতে পারবেন, পারবেন সবাই। আর আরো একটা কাজ দেই, মানে আপনাদের যেহেতু ব্রাশ পেন্টিং এর কাজ, এটা নিয়ে নেক্সট ক্লাসে যেন কথা বলতে না হয়, আর একটা পেজ নেই ওয়ালপেপার সাইজের, ওকে? যেমন আমরা এখানে চাইলে সাদা, কখনো কালো নিতে পারি, অন্য কালার কিন্তু আপনি নিতে পারবেন না, অন্য কালার আপনাকে খুঁজে নিতে হবে। কিন্তু সাদা কালার, কালো কালার কিবোর্ডের মতো নেওয়া যায়, সেটা হচ্ছে শুধু ডি চাপ দেন, এখানে তাকান, ডি মানে কি ডিফল্ট কালার। ডিফল্ট কালার আপনি খুব সহজেই নিতে পারবেন, যে হোয়াইট কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার ইজিলি নিতে পারবেন। তো আমাদের ব্ল্যাক কালারটা দরকার, ডি দিয়ে নিলাম। তারপর আমাদের হোয়াইট কালারটা উপরে আনা দরকার, নিয়ে আসলাম, কারণ আমরা ব্রাশ দিয়ে আমরা একটা ওয়ালপেপার বানাবো আবার। তো সফট ব্রাশ, এই আবার হার্ড ব্রাশ, মাঝখানে দিই, ভালো লাগবে, হয়ে গেল। তারপরে ব্ল্যাক কালার দিয়ে আপনি চাইলে কোনো একটা কিছু করতে পারেন, এই যে বড় করতে পারেন, এই চলবে, কাজ শেষ। এখন স্টার, আসলে এখানে কোনো ব্রাশ নাই স্টারের, কিন্তু আপনি চাইলে স্টার দিতে পারবেন হোয়াইট কালার দিয়ে, কাজ চলে আর কি কোনো রকম, দেখতে স্টার মতো লাগে না, তারপরে চাইলে দিতে পারেন। এই যে কি করবেন যেহেতু নাই, এই সেভ এস ডেস্কটপ, আবার বলতেছি সেভ করার নিয়মটা মনে রাখতে হবে। ডেস্কটপ, 2 নম্বর হচ্ছে ফাইল নেম, ফাইল নেম আপনার নাম দিবেন আপনাদের মতো, জেপিজি সেভ, ওকে এন্টার, মিনিমাইজ করে দেখেন, এটা একটা গল্প হয়ে গেছে। লাস্ট কথা, কেউ যদি বাসা থেকে ওইভাবে কালার ম্যাচিং ও ওয়ালপেপার করতে না পারেন, তা আশা করি আপনি এটাও করতে পারবেন। তো এটাই ডিজাইন, এটাই নিয়ে আসেন, সমস্যা নেই। তাও তো আপনি খালি হাতে আসলেন না, আমি ধরে নেবো এটাও একটা ডিজাইন বা আপনি চেষ্টা করছেন, নাকি এটাও পারবেন না? তাহলে আজকে এই পর্যন্তই। সেভের ব্যাপারে আবার বলতেছি, যে কোনো কাজ আপনি করলেন, সেভ করার জন্য শিফট কন্ট্রোল এস, তিনটা শর্ত, নাম্বার 1 ডেস্কটপ, নাম্বার 2 ফাইল নেম, এবং নাম্বার 3 যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, জেপিজি। আর জেপিজি ফরম্যাটের নাম হচ্ছে মূলত জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ, এটা একটা কোম্পানি বা একটা এজেন্সি, ওরা মূলত এই ফরম্যাটটা তৈরি করছে। সারা বিশ্বব্যাপী ম্যাক্সিমাম যারা ডিভাইস তৈরি করে, এমন কোনো ডিভাইস নাই যেখানে ছবি সাপোর্ট করে আর এই ফরম্যাট সাপোর্ট করে না, সকল ডিভাইসে এই ফরম্যাটটা সাপোর্ট করে। তো অ্যাডোবি তাদের থেকে ফরম্যাটটা কিনে নিচ্ছে, এবং ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা ফরম্যাট হচ্ছে এটা। ফোনে ছবি তুলে জেপিজি, যে কোনো কিছুতে আপনি জেপিজি ওপেন হয়, মেল করা যায়, দেখা যায়, সেন্ড করা যায়। তো তার মানে জেপিজি হচ্ছে এই ফরম্যাট আর কি। তো আমরা সবসময় এই ফরম্যাটটা দেখবো।
অনেক ফরম্যাট আছে, দেখছেন না এখানে কত ফরম্যাটে যে লাভ কি, যে ফরম্যাট আমাদের প্রয়োজন নাই, সাপোর্ট করে না, এমন ফরম্যাট আমরা কেন নিব? মোস্ট পপুলার ফরম্যাট হচ্ছে জেপিজি ফরম্যাট, ঠিক আছে? এই জন্য জেপিজি ফরম্যাটটা আমরা নিব। দেন আর কিছু করতে হবে না, এন্টার মানে সেভ, ওকে মানে তো এন্টারিং, কাজ শেষ। তা আজকে এই পর্যন্ত থাকলো।